রাহিতার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে স্বপ্নিল। ওর দ্রুত বেগে চলা কদমের সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে রাহিতা নিজেও। অবশ্য হাঁটছে বললে ভুল হবে। লম্বাটে স্বপ্নিলের বড় বড় ধাপের সাথে এগোতে ওকে দাঁড়াতে হচ্ছে এক প্রকার। তবু মেয়েটা চুপ করে আছে, কোনো টু শব্দটুকুন করছে না। এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে আশেপাশের কোনো এক নির্জন রাস্তায় এসে থামে স্বপ্নিল। এখানে চারপাশে অসংখ্য গাছপালা, মাঝখান দিয়ে একটি সরু রেল লাইন গিয়েছে। আকাশটাও গুড়ুম গুড়ুম করছে, শনশন হাওয়া বইছে রীতিমতো। টিপটিপ বৃষ্টি এসে দুজনকে ভিজিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। অথচ স্বপ্নিলের সেদিকে কোনো ধ্যান নেই। তার সমস্ত ধ্যান জ্ঞান এখন ভীত নজরে চারপাশ পর্যবেক্ষণ করা রাহিতার দিকে। কেন এমন করেছিলে কদিন আমার সাথে? আমার কেমন লাগবে সেটা তুমি একবারও ভাবোনি? স্বপ্নিলের টকবকে কণ্ঠে আক্ষেপ। ওর কথার ধরনে মনে হবে যেন ওর সাথে কদিনে কথা না বলে রাহিতা মহা পাপ করে ফেলেছে। তবে রাহিতা নিশ্চুপ। কি বলবে না বলবে ভাবার মাঝে পুনরায় স্বপ্নিলের আওয়াজ ভেসে আসে ওর কানে। চুপ করে আছো কেন রাহিতা? উত্তর দাও বলছি। রাহিতা বুঝলো স্বপ্নিল বেশ ভালোই খেপেছে। এই যে এখন সে ওর পুরো নাম ধরে ডাকছে, এটা স্বপ্নিলের এক প্রকার অভ্যাস, যা ওর সাথে থাকাকালীন একদিনও উপলব্ধি করেছে রাহিতা। যখন স্বপ্নিল আহ্লাদে মুডে থাকে তখন বেশ আয়েশ করে ওর পুরুষালী স্বরে মিষ্টিভাবে ডাকে রাহি, যে ডাকে রাহিতার মন প্রাণ জুড়ে যায়। আবার সেই দুষ্টু মিষ্টি মানুষটাই যখন রেগে যায় তখন শীতল কণ্ঠে রাহিতার পুরো নাম ধরে ডাকে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে স্বপ্নিলকে শান্ত করার উদ্দেশ্যে রাহিতা নরম গলায় বলল, মাত্রই জার্নি করে এলেন, আপনি ভীষণ টায়ার্ড। এখন কি এসব কথা বলার সময় হলো? আমাদের হাতে তো সারাদিন পড়ে আছে। বাসায় যে আগে ফ্রেশ হয়ে রেস্ট নেবেন, তারপর না হয় এ ব্যাপারে কথা হবে। চলুন। কথা শেষ করে নিজের দুহাতের মুঠোয় স্বপ্নিলের বাহু ধরে যাওয়ার জন্য বার কয়েক টানল রাহিতা। তবু স্বপ্নিল অনড়ভাবে একই জায়গায় দাঁড়িয়ে। হৃষ্টপুষ্ট স্বপ্নিলের শক্তির সাথে হার মেনে অবশেষে রাহিতা ক্লান্ত মুখে বলে, আমি বাসায় যেয়ে সব বলবো বললাম তো। আকাশটা একবার ভালো করে দেখুন, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে। এর মধ্যে বাসায় দাঁড়িয়ে কথা বলার কোনো মানে নেই। চলুন না, আপনি বুঝবেন আমার কথা। আমি যাব না। এসব কোন ধরনের পাগলামি স্বপ্নিল? বিরক্ত হয়ে খানিকটা জোরেই চেঁচায় রাহিতা। তবে আশেপাশে মানুষ না থাকায় কেউ দেখে না ওদের। এবার স্বপ্নিল ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে, দুহাতে রাহিতার বাহু খামচে ধরে চেঁচিয়ে বলে, হ্যাঁ, আমি পাগল। যার কাছে আমার ইমোশনের দাম নেই তার কাছে তো আমি পাগলই হব, তাই না? রাহিতা বিস্মিত নজরে চায়, জিজ্ঞেস করে, কার কথা বলছেন আপনি? আমি আবার কবে আপনার ইমোশনকে দাম দিলাম না? স্বপ্নিল তাচ্ছিল্য ভরে হাসে। চেপে রাখা বাহুদ্বয় আরো খানিকটা বল প্রয়োগ করে বলে, ওয়াও রাহিতা, তোমার মতো ম্যাচিওর্ড মেয়ে এমন বোকার মতো প্রশ্ন করছে দেখে সত্যিই হাসি লাগছে। আমি চলে যাওয়ার আগে তোমার থেকে কিসের ওয়াদা নিয়েছিলাম তুমি ভুলে গেছো? এখন হাসবো কার উপর বলো তো? নিজের ওপর না নিজের ভাগ্যের উপর? রাহিতা বিরক্ত হয়। স্বপ্নিলের এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা ওর পছন্দ হয় না। ভ্রু কুঁচকে বলে, যা বলার সরাসরি বলুন তো। তখন থেকে কি সব ঘুরে ফিরে কথা বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবে কেন? তুমি তো শুধু পারো আমাকে জ্বালাতে, আমার মনে আগুন জ্বালিয়ে দিয়ে আমার থেকে পালিয়ে বেড়াতে। কথা বলা শেষ করে স্বপ্নিল রাহিতাকে ছেড়ে দেয়। অভিমানে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। ওর সেই রাগ মিশ্রিত অভিমানী মুখ দেখে রাহিতার ভীষণ মায়া হয়। ছেলেটার প্রতি ভালোবাসা বেড়ে যায়। কৌতূহলী হয়ে বলে, আপনার এত খারাপ লেগেছে আমাদের এ কয়দিনে যোগাযোগ না হয়? স্বপ্নিল আর চোখে তাকায়। রাহিতার প্রশ্নে অভিমানী চোখ জোড়া সরু হয়ে আসে। তাচ্ছিল্যের সুরে বলে, যে বুঝেও বুঝে না তাকে বলে লাভ কি? ওর কথায় ও অভিমানে রাহিতা হেসে ফেলে। স্বপ্নিলটা হঠাৎ করে বাচ্চাদের মতো করছে এখন। রাহিতা নিঃশব্দে এগিয়ে আসে। স্বপ্নিলের দুহাত আলতোভাবে ওর কোমল হাতে পুড়ে নিয়ে বলে, সরি, আমি তো দুষ্টুমি করে এমন করেছিলাম। আসলে দেখতে চাইছিলাম আপনি আমায় ঠিক সত্যি মিস করেন কিনা। ওর কথায় স্বপ্নিলের কপালে ভাঁজ পড়ে, চোখ ছোট ছোট করে শুধায়। আমার কতটা অস্থির লেগেছে তুমি জানো? তোমার সাথে একদিন কথা না বলতেই আমার দম বন্ধ হয়ে আসে রাহি। সেখানে তুমি এতদিন আমার সাথে যোগাযোগ করলে না। আমার ভীষণ রাগ হচ্ছিল তোমার উপর।
কিভাবে পারলে এমনটা করতে? তোমায় যে এতবার বললাম চলে যাওয়ার আগে যে আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়তে দিব না আমরা, অথচ তুমি কি না আমার সাথে যোগাযোগটাই বন্ধ রাখলে? একবারও কি বুক কাঁপেনি তোমার? রাহিতাকে ঝাঁকিয়ে প্রশ্ন করে স্বপ্নীল। খানিকটা থেমে নিজেকে শান্ত করে আবারও বলে, আর কি বললে তুমি? আমি তোমায় মিস করবো কিনা সেটা দেখার জন্য এমন করেছো? তাহলে যে সেদিন এয়ারপোর্টে চলে যাওয়ার আগে আমি এত সুন্দর করে বললাম তোমায় মিস করব, সেটা কি ভুলে গেছো তুমি? নাকি এক চুমুতেই সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো? স্বপ্নীলের শেষ কথায় রাহিতা বিব্রত হয়। হঠাৎ সেই চুমুর কথা মনে হতেই লজ্জায় মিয়ে যায়। রাহিতার লালাপ গাল ও নত হওয়া উজ্জ্বল মুখ দেখে স্বপ্নীলের অভিমান ছুঁয়ে ছুঁয়ে মাটিতে পড়ে যায়। মন মেজাজ ফুরফুরে হয়। ঠোঁটের কোণ বাঁকিয়ে চিরচেনা ফাজলামোর সুরে বলে, কি হলো? এখন চুপ হলে কেন আবার? এক চুমুতেই এমন হলে তো সমস্যা। তাহলে তোমায় দিনরাত চুমু থেরাপি দিয়ে অভ্যাস করাতে হবে। স্বপ্নীল কথা শেষ করতে পারে না। রাহিতা তাড়াতাড়ি হাত দিয়ে ঠোঁট কাটা লোকটার মুখ চেপে ধরে। লজ্জা ঢাকতে কপট রাগ দেখিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনার কি লজ্জা শরম নেই? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এসব বলছেন। আশেপাশে কেউ নেই দেখে যা মুখে আসছে বলবেন নাকি আপনি? রাহিতা কথা শেষ করতে পারে না। তার আগেই বিকট শব্দে বজ্রপাত হয়, যার আওয়াজে ওর মুখের কথা মুখেই রয়ে যায়। উল্টো চোখ মুখ খিচে সে বিরত বেশে আঁকড়ে ধরে স্বপ্নীলকে। এতদিন পর প্রিয়তমের প্রশস্ত বুকে যেন নিজের আশ্রয় খুঁজে রাহিতার মনে ভয়, একই সাথে বাসায় যাওয়ার তাড়া। অথচ স্বপ্নীল আলগোছে হাসে। ওর ঠোঁটের কোণে লেগে আছে মনোমুগ্ধকর হাসি, একটি সুখী মানুষের হাসি। দিলারা বেগম থমথমে মুখে বসে আছেন ডাইনিং টেবিলে। এতদিন পর ছেলে আসবে বলে নিজ হাতে খাবার দাবার রান্না করে টেবিল সাজিয়েছিলেন, অথচ সেই স্বপ্নীল এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হলো, তবু এলো না। ড্রাইভার যখন একা আসে লাগেজ হাতে, তখন তিনি বিস্মিত হন। স্বপ্নীল কোথায় জিজ্ঞেস করতেই ড্রাইভারের থেকে জানতে পারেন স্বপ্নীল শুধু লাগেজ হাতেই তাকে পাঠিয়ে দিয়েছে, সে নাকি রাহিতার সাথে পরে বাড়ি আসবে। এতটুকু ঠিক ছিল, কিন্তু ড্রাইভার যখন বলল স্বপ্নীল রেগেছিল, তখন দিলারা বেগমের চিন্তা হলো। এতদিন পর দেখা হলো জামাই বউ, অথচ দুজন দুজনের প্রতি রেগে আছে। কোথায় আরো এই সময় দুজনের হাসি খুশি ভাবে বাড়ি ফেরার কথা, কিন্তু এই দুটো একে অপরের প্রতি রাগ ঝাড়তে ব্যস্ত। দিলারা বেগম নিজ ভাবনায় বিভোর। তখন সামিরা কলেজ থেকে কাকভেজা হয়ে বাসায় ফিরে। মেয়েকে দেখে দিলারা বেগম বলেন, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? তুইও তোর ভাইয়ের মতো ঢং শুরু করলি নাকি? মায়ের কথায় আগা মাথা না বুঝে সামিরা বলে, কি বলছো মা? ভাইয়া কোথায়? ও এখনো আসেনি? না, ড্রাইভারকে লাগেজ সহ পাঠিয়ে দিয়েছে বাসায়। বেশ রেগেছিল নাকি? রাহিকে নিয়ে পরে বাড়ি ফিরবে তাই বলেছে। সামিরা অবাক হয় মায়ের কথায়। নিজের রুমের দিকে যেতে যেতে বলে, ও, হয়তো কোনো কাজ আছে ওদের। তুমি চিন্তা করো না মা, ভাইয়া যখন বলেছে বুঝে শুনেই বলেছে নিশ্চয়ই। আর আমার দেরিতে আসার কারণ হলো তনুর সাথে দেখা হয়েছে অনেক দিন পর কলেজে, তাই ওর সাথে গল্প গুজব করতেই দেরি হয়ে গেল একটু। এই তনুটা কে রে? তোর সে বান্ধবী না যে কয়দিন থেকে কলেজ আসছে না বললি সেদিন? হ্যাঁ মা, ওর বাড়িতে ঝামেলা হয়েছিল বুঝেছো। ওর ভাইয়ের প্রেম ছিল, কিন্তু তনুর মায়ের সেই মেয়েকে পছন্দ নয়, তাই জোর করে ওর ভাইকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। পরে বিয়ের 1 মাস পেরোতেই নাকি ওর ভাই ভাবে আলাদা থাকতে শুরু করে। এ মাসে নাকি ডিভোর্স হলো শুনলাম। এখন ওর ভাই সে আগেকার মেয়ের সাথে আবার বিয়ে করতে চাইছে। এসব ঝামেলায় ও এতদিন কলেজ আসেনি। বেচারির ফ্যামিলিতে ঝড় তুফান বইছে। এসব শুনতে শুনতে বাসায় ফিরতে দেরি হয়ে গেল। এখন বৃষ্টিতে ভিজে গেছি, একেবারে গোসল সেরে আসি, ততক্ষণে দেখবে ভাই ভাবিও চলে এসেছে বাসায়। এক নিঃশ্বাসে কথাগুলো মাকে বলে সামিরা নিজের রুমে চলে যায়। অথচ সে জানেই না তার বলা কথাগুলো তার মায়ের উপর কিরূপ প্রভাব ফেললো। থমথমে মুখে জানালার বাইরে গুমট আকাশের দিকে এক দৃষ্টিতে চাইয়ে আছেন দিলারা বেগম। সামিরার কথাগুলো স্বাভাবিকভাবে বললেও তিনি স্বাভাবিকভাবে নিতে পারলেন না। অনেক সময় আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা যেন আমাদের প্রতিফলন দেখায়। তার সাথেও কি এইমাত্র ঘটলো সেটা? দিলারা বেগম মনে মনে ভাবেন। এক মুহূর্তে তার নিজেকে তনুর মায়ের মতো মনে হলো। তিনিও কি আসলেই জোর করে ওদের সম্পর্ক বেঁধে রাখার চেষ্টা করছেন? স্বপ্নীল রাহিতারও যদি তনুর ভাবির মতো পরিণতি হয়, তবে অপরাধ বোধ থেকে কোনোদিন বের হতে পারবেন না দিলারা বেগম। না,
এতদিন ধরে মনের মাঝে চলা দুশ্চিন্তার ঝড়কে আর বাড়তে দেওয়া যাবে না। অতঃপর বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দিলারা বেগম কিছু শক্তপোক্ত সিদ্ধান্ত নিলেন। ইস্পাতের ন্যায় কঠিন হৃদয় নিয়ে স্বপ্নীল রাহিতার বাড়ি ফেরার অপেক্ষা করতে থাকলেন। বৃষ্টি পড়ছে মুষলধারে, আশেপাশে কাকপক্ষীর দেখা নেই, সবাই যেন আশ্রয় খুঁজছে বাড়ির ভেতর। এর মাঝে একজোড়া কপোত-কপোতি নির্দ্বিধায় আশ্রয় নিয়েছে একে অপরের আলিঙ্গনে। আবেশে কতক্ষণ যে এভাবে দুজনে দুজনকে জড়িয়ে ধরেছিল তারা জানে না। রাহিতার হুঁশ ফিরতেই সে মুখ তুলল স্বপ্নীলের বুক থেকে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে স্বপ্নীল, ওর চোখে মুখে কেমন যেন প্রশান্ত ভাব, যেন রাহিতাকে বুকে নিয়ে এ অসময়ের বৃষ্টি ভীষণ উপভোগ করছে সে। কিন্তু রাহিতার ব্যাপারটা পছন্দ হলো না। আজকেই জার্নি করে ফিরেছে স্বপ্নীল, ক্লান্ত শরীরে বৃষ্টিতে ভিজে যদি ওর জ্বর বাঁধিয়ে ফেলে। তাই তো স্বপ্নীলের বুকে খানিকটা ধাক্কা দিয়ে বলল, এই যে আপনার মান অভিমান সব দূর হয়ে গেলে আমরা এখন বাসায় যাই। বেশি ভিজলে আপনার জ্বর আসবে, কিন্তু এমনিতেই ধকল গেছে আপনার উপর দিয়ে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে বউয়ের এমন আহ্লাদ বেশ ভাল লাগলো স্বপ্নীলের। জ্বর তো আজ ওর নির্ঘাত আসবে, তাই বলে রাহিতার সাথে প্রথমবার বৃষ্টি বিলাস সে মিস করবে? কখনোই না। তাই তো লালচে হয়ে যাওয়া চোখ জোড়া মেলে ঘোর লাগালো দৃষ্টিতে রাহিতার দিক তাকায় স্বপ্নীল। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাহিতাকে পেছন ফিরে ওর চুল ঘাড় থেকে সরাতেই মেয়েটা আঁতকে উঠে বলে, কি করছেন আবার রাস্তায়? চুপ থাকো রাহি। কিন্তু রাহিতার কথা বলার সুযোগ পায় না। সে অনুভব করে স্বপ্নীল ওর ভেজা চুল ঘাড় থেকে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে। এরপর ওর প্যান্টের পকেট থেকে একটি স্বর্ণের চেন বের করে সযত্নে পরানো শুরু করেছে রাহিতার গলায়। বিস্মিত রাহিতা অবাক কণ্ঠে শুধায়, এটা কোথায় পেলেন? লাগেজ না সব ড্রাইভারকে দিয়েছিলেন? চেকিংয়ে ধরা পড়েননি? ড্রাইভারকে দেওয়ার আগেই বের করে নিয়েছিলাম। তোমার অত কিছু জানতে হবে না, আমি বোকা নই। কিন্তু রাহিতা পেছন ফিরে কিছু বলতে চায়, কিন্তু ওর কথা কণ্ঠনালীতে আটকে যায়। কারণ সে অনুভব করে এতক্ষণে স্বপ্নীলের ঠোঁট ওর খালি গলায় ও ঘাড়ে বিচরণ করতে শুরু করেছে। ইতিমধ্যে রাহিতার শ্বাস আটকে যায়। সে বোঝে স্বপ্নীল হুঁশে নেই, ওকে আটকাতেই হবে, নয়তো মাঝ রাস্তায় পাগলামি শুরু করবে। আবেশে কম্পিত সে কোনো মতে ঢোক গিলে নিজেকে সামলায়। বৃষ্টির প্রকোপ ঠিকমতো তাকানো দায়। তবু কোনো মতে পিছন ফিরে স্বপ্নীলকে আটকিয়ে নিভু নিভু স্বরে বলে, আমাদের বাড়ি ফিরে উচিত। মা অপেক্ষা করছেন, এখন চলুন প্লিজ। এবার রাহিতার বাধা দেওয়ার কাজ হয়। স্বপ্নীলের হুঁশ ফেরে। মায়ের কথা মনে হতেই টনক নড়ে ওর। ওয়াটারপ্রুফ হাতঘড়িতে সময় দেখে নিয়ে মাথা নেড়ে সায় দেয়। দৃঢ় বন্ধনে রাহিতার হাত আবদ্ধ করে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বৃষ্টির মধ্যে ফাঁকা রিক্সা বা সিএনজি পাওয়া খুব মুশকিল। তাই তো মেইন রোডে এসে স্বপ্নীল রাহিতাও পড়ল বিপাকে। তখন গাড়ি ছেড়ে দেওয়ার জন্য মনে মনে স্বপ্নীলকে পার কয়েক বকা দিয়ে ক্ষান্ত হলো রাহিতা। তার কিছুক্ষণ পরেই একটা ফাঁকা সিএনজির দেখা পেল ওরা দুজন। বৃষ্টির সুযোগের সদ্ব্যবহার করে সিএনজিওয়ালা ভাড়া দ্বিগুণ ভাড়া চাইলেও রাহিতার মুখের দিক চেয়ে স্বপ্নীল আর দ্বিমত করল না। দুজনে উঠে পড়তেই ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সিএনজিতে। বৃষ্টির বেগ কমেছে। ভেজা শরীরে হিমেল বাতাস স্পর্শ করতেই শীত করতে থাকলো দুজনার। সিএনজিওয়ালা ভাবলো ডাবল ভাড়া পাওয়ার খুশিতে এক মনে সামনের দিকে তাকিয়ে চাপা স্বরে গুনগুন করতে করতে ড্রাইভ করছে। পেছনে কে আছে সেদিকে যেন কোনো হুঁশই নেই তার। এই সুযোগে স্বপ্নীল নিজের ও রাহিতার মাঝের দূরত্ব ঘুচিয়ে দিল। গায়ের সাথে গা ঘেঁষে কোমর জড়িয়ে ধরল। রাহিতাকে মিশিয়ে ফেলল নিজের সাথে। সিএনজির মাঝে এমন করায় রাহিতা অবাক হয়, খানিকটা বিব্রতও করে বলা চলে। স্বপ্নীলের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেও রাহিতা যখন পারল না, তখন শেষমেশ কিছু স্বরে বলল, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, রাস্তার মাঝখানে এমন করছেন কেন আজ? রাহিতার বিরক্ত বোধকে যেন পাত্তাই দিল না স্বপ্নীল, আর একটু নিজের কাছে টেনে নিল বরং। তুমি আমার সমস্যা। সবসময় আমার থেকে এত দূরে দূরে থাকো কেন রাহি? আমাকে কি তোমার ভালো লাগে না? অস্থির গলায় বলে উঠল স্বপ্নীল। ওর গমগমে কণ্ঠ শুনে রাহিতা ফিরে তাকায়। পূর্ণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে স্বপ্নীলকে। ওর শুষ্ক মুখ ঈষৎ ফ্যাকাশে লালচে, চোখ জোড়াও
আগাম জ্বরের প্রকোপ ছোট হয়ে এসেছে প্রায়, অথচ এসবের পরেও নির্বিকার সে ঘন ঘন চোখের পলক ফেলে গভীরভাবে তাকিয়ে আছে রাহিতার পানে। কৌতূহলবশত স্বপ্নিলের কপালে ছোঁয়ায় সে। এর আন্দাজ সঠিক। গা গরম হতে শুরু করেছে স্বপ্নিলের। আর সে হয়তো জ্বরের ঘরে এসব পাগলামি করছে। দ্রুত বাসায় যাওয়ার দরকার, নয়তো জ্বর বেড়ে যেতে পারে। এটা ভেবেই জোরপূর্বক স্বপ্নিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সিএনজিওয়ালাকে ফাঁকা রাস্তায় দ্রুত টেনে নিয়ে যাওয়ার তাগিদ দিল রাহিতা। মিনিট 20 মধ্যে ওরা পৌঁছে যায় বাসায়। ভাড়া মিটিয়ে বাসার ভেতর ঢুকবে দুজন। এমন সময় রাহিতা লক্ষ্য করে স্বপ্নিলের মুখটা বাংলার পাঁচের ন্যায় ভার করে রেখেছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই স্বপ্নিল গম্ভীর মুখে অভিমানী গলায় বলল, তুমি আমায় একটুও ভালোবাসো না রাহি। এতদিন পর পেলাম তোমায়, অথচ তুমি আমায় দূরে ঠেলে দিলে। তোমার সাথে আর কথা নেই, যাও। এক নাগারে কথাগুলো বলে একা একাই বাড়ির ভেতর হাঁটা শুরু করলো স্বপ্নিল। এদিকে ওর কথা শুনে ফিক করে হেসে ফেলল রাহিতা। জ্বরে অভিমানে স্বপ্নিল যেন প্রেমিকাদের মতো ঢং শুরু করে দিয়েছে। এই লোকটাকে নিয়ে সে কি করবে? ভেজা শরীরে ড্রয়িং রুমে ঢুকতেই মায়ের সাথে সাক্ষাৎ হলো স্বপ্নিলের। ওর পিছু পিছু আসা রাহিতা ও দিলারা বেগমকে এভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। মাকে দেখে স্বপ্নিল হাসি হাসি মুখ করে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতেই থামিয়ে দিলেন দিলারা বেগম। স্বপ্নিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পুরো ভিজে গেছিস তো? এ শরীরে বেশিক্ষণ থাকলে জ্বর বাঁধবে নির্ঘাত। কপালটাও বেশ গরম লাগছে। আগে জামা পাল্টে ফ্রেশ হয়ে আয় দ্রুত, তারপর কথা বলছি। কথাগুলো বলার সাথে সাথেই স্বপ্নিলকে এক প্রকার ঠেলে সিঁড়ির কাছে পাঠিয়ে দিয়ে রাহিতার নিকট এলেন তিনি। স্বপ্নিল সিঁড়ি বেয়ে ওপরে ওঠার মাঝে রাহিতার কপালে হাত দিয়ে বললেন, যাক, তোর জ্বর আসেনি, তাও ভালো। আমার ছেলেটা এদিক দিয়ে এমনই নাজুক, ছোটবেলা থেকে একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে। তাই ও নিজেও ভিজতে চায় না বৃষ্টিতে তেমন। তোরা গাড়ি না পাঠালেই বরং ভালো হতো। ভালোই ভালোই চলে আসতি বাসায়। কি হয়েছিল রে স্বপ্নিলের? হঠাৎ ওভাবে রেগেছিল কেন? শাশুড়ির চিন্তা দেখে মিহি হাসে রাহিতা। মুখে বলে, আসলে ওনার এয়ারপোর্টে একটু কাজ ছিল মা, তাই তখন ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিলেন যাতে সামিরাকে কলেজ থেকে আনতে দেরি না হয়। আমরা সিএনজি খুঁজতে খুঁজতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই ভিজে গেছি দুজনে। রাহিতার কথা পুরোপুরি বিশ্বাস না করলেও মাথা নেড়ে সায় দেন দিলারা বেগম। এরই মাঝে তার চোখে পড়ে রাহিতার গলায় চকচক করতে থাকা স্বর্ণের চেইনটার উপর। ফর্সা মেঠার ভেজা গলায় চেইনটা লেপ্টে থাকে যেন। ওর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তা দেখে তিনি উৎসুক কণ্ঠে প্রশ্ন করেন, বাহ, চেইনটা তো সুন্দর। এটা আবার কবে পরলি? আগে খেয়াল করিনি তো। চেইনের কথা শুনে স্বপ্নিলের চেইন পরিয়ে দেওয়ার দৃশ্য মাথায় আসে রাহিতার। মুহূর্তেই লজ্জায় রেঙে যায় ওর মুখ। লাজুক মুখে বলে, এটা কিন্তু মালয়েশিয়া থেকে এনেছেন মা। স্বপ্নিল এনেছে শুনে মনে মনে খানিকটা শান্তি পায় দিলারা বেগম। যা, তার ছেলেটা এতটাও কাণ্ডজ্ঞানহীন নয়। তবে ভেতরে যেতই রাগ থাকুক না কেন, নিজের দায়িত্ব পালন করতে কখনো পিছপা হয় না সে। দিলারা বেগমের ভাবনার মাঝে রাহিতা বলে ওঠে, মা, এখন আমি যাই? উনি হয়তো বেরিয়েছেন গোসল সেরে, ফ্রেশ হয়নি। রাহিতার কথায় দিলারা বেগমের টনক নড়ে। মেয়েটাও যে তার ছেলের সাথে বাইরে থেকে ভিজে এসেছে তা যেন মাথায় ছিল না তার। লজ্জিত তিনি দ্রুততার সাথে বললেন, আরে তাই তো, আমিও বা কেমন তোকে আটকে রেখেছি এখানে। তাড়াতাড়ি যা, কাপড় চেঞ্জ কর, ফ্রেশ হয়ে নে। স্বপ্নিল বের না হলে আমার বাথরুমে এসে গোসল সারিস। শাশুড়ির অনুমতি পেয়ে মাথা নাড়ে রাহিতাও চলে গেল সিঁড়ি বেয়ে ওপরে। ওর যাওয়ার দিক চেয়ে দিলারা বেগম পড়লেন দোটানায়। তিনি যা ভেবেছেন তা কিভাবে বলবেন দুজনকে? ওদের দুজনের আচরণ একেবারেই এক এক রকম লাগছে। বিষয়টা সন্দেহজনক ঠেকেছে তার কাছে। না, তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর একটু ভালো করে দুজনকে পর্যবেক্ষণ করে তারপর ওদের সাথে কথা বলবেন। নিজের মনকে বুঝিয়ে অবশেষে এটাই ঠিক করলেন দিলারা বেগম। ডাইনিং টেবিলে কথার ফুলঝুরি ফুটেছে যেন। দিলারা বেগম নিজ হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছেন ছেলেকে। স্বপ্নিলের চোখ জোড়া এখনো লালচে, একটু পর পর হাঁচি দিচ্ছে বেচারা, যার দরুন হারা নাকটাও এক প্রকার লাল হয়ে আছে। ভাইয়ের এ নাজুক অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে সামিরার। সেও তো ভিজে এসেছে, একই সাথে রাহিতাও, অথচ তাদের কিছুই হলো না। কিন্তু স্বপ্নিলকে দেখে মনে হচ্ছে সব বৃষ্টির পানি ওর উপরেই পড়েছে। ব্যাপারটা নিঃসন্দেহে হাস্যকর।
কিন্তু মায়ের তির্যক চাহনিতে ভয় পেয়ে হাসার দুঃসাহসও সে করছে না। এদিকে দিলারা বেগম ছেলেকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে এক দৃষ্টিতে স্বপ্নীল রাহিদাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। স্বপ্নীল তার সাথে বোনের সাথে এমনকি রহিমা খালার সাথেও কথা বলছে, কিন্তু বাসায় আসার পর থেকে একবারও তিনি ওকে রাহিতার সাথে কথা বলতে দেখলেন না। বিষয়টা নিঃসন্দেহে দৃষ্টিনন্দন লাগলো না ওনার কাছে। তবে এ মুহূর্তে মুখে কিছু না বলাই শ্রেয় মনে করলেন তিনি। চুপচাপ খাওয়ানো শেষ করে হাত ধুতে উঠে গেলেন। এদিকে দিলারা বেগম উঠতেই সামিরা মুখ খুলে ভাইয়ের উদ্দেশ্যে বলে, তারপর বলো কেমন কাটলো তোমার দিনগুলো ভাইয়া? সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরতে না পারলে মানুষ যেমন অনুভব করে ঠিক তেমনই। জবাব সামিরাকে দিলেও কথাগুলো রাহিতার উদ্দেশ্যেই ঠান্ডাভাবে বলল স্বপ্নীল। ওর কথায় একই সাথে দুঃখ ও ভালো লাগা ভর করলো রাহিতার মনে। স্বপ্নীল ওকে নিজের ঘরের সাথে তুলনা করলো, যে ঘর মানুষের মানসিক প্রশান্তির কারণ, সারাদিনের ব্যস্ততা শেষে মুখ গোজার আশ্রয়। স্বপ্নীল কি তাকে সেই ঘরের সাথেই তুলনা করলো? তবে ছেলেটা কি ওকে সত্যিই এত ভালোবেসে ফেলেছে? রাহিতা বিস্মিত মনোভাবে বলে, সামিরা ভাইয়ের কথা পুরোপুরি বুঝলো না। সে ধরে নিল হয়তো কয়েকদিন বাড়ি না ফিরে হোমসিক হয়ে গেছে স্বপ্নীল, তাই বাড়িকে মিস করছিল। তাই প্রসঙ্গ ঘুরাতে সে উৎফুল্ল কণ্ঠে বলে, তা আমাদের জন্য কি কি আনলে দেখি? আরে দেখাবো বোন, আগে আমায় একটু শান্তিতে রেস্ট নিতে দে। এ কদিন বাসাতেই আছি আমি, কাল আরামসে দেখিস। লোভে বশীভূত হয়ে করুণ কণ্ঠে সামিরা কথাটা বললেও সে সময় দিলারা বেগম চলে আসেন। এক ধমক দিয়ে মেয়ের উদ্দেশ্যে বলেন, এখন আরেকবার যদি তোর মুখে এ কথা শুনি তবে তোর একদিন কি আমার একদিন। দেখছিস না স্বপ্নীল অসুস্থ, কোথায় ভাইকে একটু রেস্ট নিতে দিবি তা নয়, উল্টো ভাই না আসতে গিফট দেখার বায়না করছে। মায়ের ধমকে মুখ ফুলিয়ে চুপসে যায় সামিরা। চেয়ার ঠেলে উঠে এক দৌড়ে ছুটে যায় নিজের রুমে। সেদিক চেয়ে স্বপ্নীল বলে, কেন ওকে ধমক দিলে মা? ছোট মানুষ, এ বয়সে আগ্রহ থাকে এসব দেখার, ভালোভাবে বললেও তো পারতে। তুই চুপ থাক, নিজের শরীর ভালো না এখন সেদিক নজর দে। ভাত তো খাইয়ে দিলাম, এখন রুমে গিয়ে নাপা খেয়ে নিয়ে আমায় উদ্ধার কর। কিন্তু মা। যেতে বলছি স্বপ্নীল। অগত্যা চোখ মুখ কুঁচকে স্বপ্নীল নিজেও প্রস্থান করে রুমের উদ্দেশ্যে। যাওয়ার আগে মায়ের চোখে ফাঁকি দিয়ে রাহিতাকে চোখ রাঙিয়ে যেতে ভোলে না। স্বপ্নীলের চোখ রাঙানো দেখে মনে মনে হাসে রাহিতা। শাশুড়ির দিক তাকিয়ে বলে, সামিরা হয়তো মন খারাপ করে বসে আছে, আমি যাই ওর কাছে। কিন্তু ওর পথ আটকান দিলারা বেগম। রাহিতা তাকাতেই খানিকক্ষণ তাকিয়ে থাকেন ওর সরল মুখশ্রীর দিকে। এত ভালো মিষ্টি মেয়েটাকে কিভাবে স্বপ্নীল ভালোবাসতে পারল না? দিলারা বেগম ভেবে পান না। তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। রাহিতার কোমল হাত দুটো তার চামড়ায় ভাঁজ পড়া হাতের ভাঁজে নিয়ে কোমল সুরে বলে, সামিরাকে আমি পরে দেখে নিব, তুই বরং স্বপ্নীলের কাছে যা। ও তো এসব জ্বরটাকে পরোয়া করে না। আমি জানি বেশি জ্বর না আসা পর্যন্ত ওষুধ না খেয়ে বসে থাকবে, ওকে ওষুধ খাইয়ে দে। মাথা নেড়ে রাহিতা সেদিকে অগ্রসর হতেই হঠাৎ পেছন থেকে রাহিতা বেগম বলেন, কাজ শেষ করে আমার সাথে একটু দেখা করিস তো রাহি, কিছু জরুরি কথা আছে। শাশুড়ির কথায় রাহিতার চলন্ত কদম থমকায়। পেছন ফিরবেন না? ফিরবেন করেও একবার পেছন ফিরে দিলারা বেগম কেমন উদাস মুখে চেয়ে আছেন। তার কণ্ঠস্বর অন্যরকম, যা না চাইতেও রাহিতাকে ভাবায়। কি এমন জরুরি কথা বলার জন্য তিনি ডাকছেন ওকে? চিন্তার বিষয়। রাহিতার রুমে ঢুকতেই বিছানায় শয়নরত স্বপ্নীলের দিকে চোখ গেল সবার আগে। ডান হাত কপালের ওপর আর বাম হাত বুকের ওপর রেখে সে শুয়ে আছে শান্তভাবে। সেদিক চেয়েই রাহিতা হেঁটে গেল বিছানার নিকট। আস্তে করে স্বপ্নীলের হাত সারিয়ে নিল কপালের ওপর থেকে। কিন্তু স্বপ্নীল চোখ খুলল না। রাহিতা বুঝল জার্নির ধকলে ও সারাদিনের ক্লান্তিতে খেয়ে দিয়ে বিছানায় শুতেই রাজ্যের ঘুম পেয়ে বসেছে জনাবকে। এখন যে হাজারবার ডাকলেও সে উঠবে না ঘণ্টা কয়েকের আগে, এটা রাহিতা ভালোভাবেই জানে। তাই স্বপ্নীলকে না ডেকে আলতোভাবে ওর কপালে হাতের উল্টোপিঠ ছুঁয়ে তাপমাত্রা পরোক্ষ করে সে। কপালটা এখনও গরম। ছেলেটা ওষুধ খেয়েছে কিনা কে জানে। সে তো ওষুধ খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করতেই এসেছিল, কিন্তু এখন স্বপ্নীলকে জাগিয়ে তুলতে সায় দিচ্ছে না মন। কিছুক্ষণ ভাবা শেষে রাহিতা হাল ছেড়ে দেয়। স্বপ্নীলের এখন একটা ভালো ঘুমের সবচেয়ে বেশি প্রয়োজন। তাই এসির উপযুক্ত
টেম্পারেচার সেট করে ওর গায়ে কাঁথা টেনে দিয়ে রুম ছেড়ে বের হয় রাহিতা। এরই মাঝে ওর মায়ের ফোন আসে। হাসি মুখে ফোন ধরে মায়ের সাথে কথা বলতে বলতেই নিচে নেমে যায় রাহিতা। কথাবার্তা শেষে সামিরার রুমে উকি দিয়ে দেখে সেও স্বপ্নিলের মতো কাঁথা মুড়ি দিয়ে ওপর হয়ে ঘুমোচ্ছে। এরা ভাই বোন দুটো একই রকম, মনে মনে মুচকি হেসে ভাবে রাহিতা। অতঃপর রান্নাঘরে এসে রহিমা খালাকে চায়ের পানি বসাতে বলে। মূলত বিকেলের এই সময়টা কড়া লিকারের আদা মেশানো চা খেতে পছন্দ করে তার শাশুড়ি, এটা রাহিতা জানে। খানিক বাদে চা বানানো শেষ করে কাপ হাতে নিয়ে সে চলে যায় দিলারা বেগমের নিকট। কি এমন কথা তিনি বলতে চাইছিলেন জানার জন্য রাহিতার তর্স হয় না আর। দিলারা বেগম নামাজ পড়ে উঠছেন মাত্র। এমন সময় রাহিতাকে চায়ের কাপ হাতে রুমে প্রবেশ করতে দেখে সৌজন্যমূলক হাসেন তিনি। কাপ হাতে নিতেই বললেন, স্বপ্নিল ওষুধ খেয়েছে? উনি ঘুমোচ্ছেন মা। আমি রুমে ঢুকেই দেখি গভীর ঘুমে মত্ত, তাই আর ডাকিনি পরে। চায়ে ফু দিতে দিতে একবার চুমুক দিয়ে দিলারা বেগম মাথা নাড়িয়ে বললেন, এই ছেলেটাও না এরকমই করবে। নির্ঘাত রাতে জ্বর আসবে ওর, দেখিস। ছেলে মেয়ে দুটোই হয়েছে একরকম, কথা বুঝবে না আমার, শুধু পাক নামে। রাহিতা হেসে ফেলে ওনার কথা শুনে। ওর হাসি দেখে মৃদু হাসলেন দিলারা বেগম নিজেও। তিনি নীরবে চা খাওয়ার মাঝেই প্রসঙ্গ তুললে রাহিতা সুযোগ বুঝে বলে, তারপর বলুন মা, তখন কি যেন বলতে চাইছিলেন আমায়? রুমে আসতে বললেন যে কারণে। রাহিতার প্রশ্নে এক মুহূর্তের জন্য থমকালেন। ধীরে সুস্থে চা শেষ করলেন দিলারা বেগম। রাহিতা ধৈর্য ধরে অপেক্ষা করে। কাপ টেবিলে রেখে রাহিতার কৌতূহলী চেহারার দিকে দৃষ্টি রেখে বললেন, স্বপ্নিল আর তোর মধ্যে সব ঠিক হয়েছে রাহি? হঠাৎ এমন প্রশ্নে রাহিতা চমকায়। সত্যি বলতে সে ভাবেনি দিলারা বেগম এমন কিছু জিজ্ঞেস করবেন। নিজের বিস্মিত ভাব না ঢেকেই সে হালকা অবাক হওয়া গলায় প্রশ্ন করেন, হঠাৎ এই প্রশ্ন কেন করছেন মা? আমাদের মধ্যে আবার কি হবে? না মানে বলছিলাম, স্বপ্নিল তো তোকে মন থেকে মেনে নিয়েছে, তাই না? রাহিতা এবার চমকালেও সে হারায় না, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু মা, এটা তো আপনি জানেনই, আপনাকে বলেছিলাম না আমি। আমি জানি সবটাই, কিন্তু আমার জিজ্ঞেস করার পেছনে একটা কারণ আছে। তোর কাছে লুকিয়ে তো লাভ নেই, তাই যা বলছি মনোযোগ দিয়ে শুনবি ও উত্তর দিবি, কেমন? ঠিক আছে। স্বপ্নিলের চলে যাওয়ার পর থেকে আমি খেয়াল করছি তোরা একে অপরের সাথে আগের মতো কথা বলিস না। এমনকি ফিরে আসার পরেও তোদের দুজনের মধ্যে আগেরকার সেই টান আমি খেয়াল করিনি। যেন এক প্রকার এড়িয়ে চলছিস তোরা দুজন একজন আর একজনকে, এমনটাই মনে হয়েছে আমার কাছে। কিন্তু কারণটা কোনোভাবেই ধরতে পারলাম না। স্বপ্নিলের চেয়ে বেশি আমি তোর কাছে আশাবাদী এ সম্পর্ক নিয়ে, তাই তোকেই ডেকে জিজ্ঞেস করছি, তোদের দুজনের মধ্যে আবার কোনো বড়সড় ঝামেলা হয়নি তো রাহি? বিষয়টা নিয়ে আমি বেশ অনেকদিন থেকেই দুশ্চিন্তায় ভুগছি। কিচ্ছু লুকোস না এখন আমার থেকে, সব সত্যি করে বলতো আমায়। এক শ্বাসে এত কিছু জিজ্ঞেস করে থেমে যান দিলারা বেগম। এদিকে শাশুড়ির মুখে এসব শুনে আকাশ থেকে পড়ে রাহিতা। মানুষ তিলকে তাল বানায় সে এতদিন শুনে এসেছিল। এদিকে দিলারা বেগম নিজেও যে সে এটা করে বসে আছেন আজ স্বচক্ষে দেখেও নিল। কিন্তু কিভাবে শাশুড়ির ভুল ধারণা ভাঙবে রাহিতা ভেবে পেল না। যতই তিনি বলুক সবকিছু তাকে খুলে বলতে, তাই বলে আর স্বামী স্ত্রীর ভেতরের সব কথা অন্য কাউকে তো বলা যায় না, তাই না? এ তো ভারী চিন্তার বিষয়। শুদ্ধ রাহিতা নিজ ভাবনায় বিভর থাকায় মাঝেই দিলারা বেগম ওর হাতে আঁকড়ে ধরেন। রাহিতার চিন্তা ভরা চোখের দিক চেয়ে করুণ চোখে কম্পিত কণ্ঠে বললেন, কখনো ভাবিনি তোকে এ কথাটা বলবো, কিন্তু তুই যখন এতই দ্বিধা করছিস আমাকে বলতে, তখন তোকে আশ্বাস দিতে এটুকু বলতে বাধ্য হচ্ছি আজ। মানে? রাহিতার গলা কাঁপে। শাশুড়ির চেহারায় কাঠিন্য ও কণ্ঠের দৃঢ়তা দেখে ওর বুক কাঁপে। এমন সময় দিলারা বেগম পুনরায় বললেন, তোর মনে আছে রাহি, যখন তুই প্রথমবার আমার কাছে বিচার দিতে আসিস যে কেন আমি তোকে সবকিছু না বলেই তোর সাথে স্বপ্নিলের বিয়ে দিয়েছি, কেন তোকে অন্ধকারে রেখেছি, তোর সাথে অন্যায় করেছি? তখন আমি তোকে একটা কথা বলেছিলাম, একটা ওয়াদা করেছিলাম তোর কাছে। পুরনো দিনগুলো স্মৃতিচরণ করে ঘোলা চোখে রাহিতা আস্তে ধীরে মাথা নাড়াতে দিলারা বেগম বড় সড়ো এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বলেছিলাম তোর যদি ভবিষ্যতে কখনো মনে হয় স্বপ্নিল তোকে স্ত্রী হিসেবে সম্পূর্ণ অধিকার দিচ্ছে না
বা তোর প্রতি অবহেলা করছে, তোকে ভালোবাসতে পারছে না, তবে তুই চাইলে আমি স্বেচ্ছায় তোদের দুজনকে আলাদা করে দিব। বেশ কদিন ধরে তোদের মধ্যে যা দেখছি তাতে আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, এখন কি সে সময় এসে গেছে? মা, রাহিতা শুদ্ধ বনে যায়। দিলারা বেগম যে হঠাৎ করে ওকে ডেকে এনে এমন কথা বলবে সে স্বপ্নেও ভাবেনি মোটেও। স্বপ্নিল যে এখন ওকে পাগলের মতো ভালোবাসে রাহিতা জানে। স্বপ্নিল মুখে না বললেও ও অনুভব করতে পারে। এমতো অবস্থায় শাশুড়ির মুখে আলাদা হওয়ার কথা শুনে রাহিতার মাথা ঘুরায়, তবু চোখ মুখ শক্ত করে নিজেকে সামলায়। গলার স্বর যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে,